প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করেছেন। দিন যত গড়াচ্ছে ততই চাপ বাড়ছে। বল ততদিনে শিক্ষার্থীদের কোর্টে চলে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অংশের মধ্যে দ্বিধা কাজ করলেও প্রতিরক্ষা বাহিনী তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। দেশের স্বার্থে তারা জনগণের সঙ্গে আছে। সেদিনের সকালটা ৮-১০টা সকালের মতো হলেও জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলন শুরু হওয়ার আগের দিনগুলোর মতো অবশ্যই ছিল না। আগস্টের প্রথম সপ্তাহে চারদিকে উত্তেজনা, দুশ্চিন্তা আর শঙ্কা। দেশ বিদেশের সবাই যেন একটা শেষ দেখার অপেক্ষায়, কিন্তু তিনি ভাবেননি ওই দিন চলে এসেছে। ৫ আগস্টও তিনি ভোরেই ঘুম থেকে ওঠেন। আগের রাতে অনেক দেরিতে ঘুমাতে যাওয়ার পরও আর্লি ওয়েক আপ, ফজরের নামাজে বসে দীর্ঘক্ষণ দোয়া করলেন। নামাজ শেষে ১ কাপ চা নিয়ে বসলেন গণভবনের নিজের অফিস কক্ষে। চারদিকে নিরাপত্তা রক্ষী, এলিট বাহিনী, এসএসএফ ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, পিজিআর সহ একাধিক বাহিনীর সদস্যরা গণভবনকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীতে থাকা আস্থাভাজন পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা শুরু করলেন তিনি। কারফিউ বলবৎ আছে। বাহিনীর কর্মকর্তারা কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে তাকে আশ্বস্ত করেছেন। জানানো হলো, রাজধানীতে প্রবেশের সব পথ বন্ধ করা হয়েছে, একটা পিঁপড়াও ঢুকতে পারবে না। তিনি নাস্তা করলেন। ওই দিন খাবারের মেনুতে কি কি থাকবে তার খোঁজও নিলেন, কারণ রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে নানা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার দেখা করার কথা। সেদিন ওই সময় গণভবনের বাইরে সাংবাদিক হিসেবে সরেজমিনে গিয়ে বেশ চুপচাপ পরিবেশ চোখে পড়েছিল। আগের দিনগুলোর তুলনায় প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরের নিরাপত্তা বেশি করা, কিন্তু অবাক করা বিষয় হলো গাড়ি চলাচল করতে দেওয়া হয়েছিল সেদিন, এমনকি রিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশাও। গণভবন থেকে কয়েক মিনিট গাড়ি চালানোর দূরত্বে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেখানেও করা নিরাপত্তা ব্যবস্থা। তবে আগের দিনগুলোর মতো গণভবন সংলগ্ন আসাদ গেট থেকে বঙ্গভবন পর্যন্ত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং হেলমেট পরা ছাত্রলীগ কর্মীদের দেখা মিলল না। তাদের আসতে হয়তো আরও ঘণ্টাখানেক সময় লাগবে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে দেখা গেল গাড়িগুলোকে সাকুরা বার অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ছোট রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কেউ বলেন ট্যাঙ্ক, কেউ বলেন আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, সেগুলোর দেখা পাওয়া গেল হোটেলের সামনে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার, যেদিক থেকে বিক্ষোভকারীদের আসার কথা সেই শাহবাগের বদলে ট্যাঙ্ক বা এপিসিগুলো বাংলা মোটর মোড়ের দিকে তাক করে রাখা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ততক্ষণে বেশ মানুষজন জড়ো হয়েছেন। চানখারপুলেও বিক্ষোভকারীদের ভিড়। সেদিন এখানে আরেকটু পরেই অনেককে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। জাতীয় প্রেস ক্লাবের সামনের পরিবেশ আবার চুপচাপ ছিল। মেট্রো না চলায় স্টেশনও নিঃশব্দ। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে গোয়েন্দা পুলিশের সশস্ত্র সদস্যরা গাড়ি ও পথচারীদের থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। তাদের আচরণ ছিল রূঢ়। কাছের মিন্টু রোড, হেয়ার রোডের মন্ত্রীপাড়াতেও নীরবতা ছেয়ে রয়েছে। কেবল প্রধান বিচারপতির বাসভবনের বাইরের দেয়ালে কিছু কর্মীকে রং করতে দেখা যায়। আগের কয়েকদিন ওসব দেয়ালে বিভিন্ন স্লোগান লিখেছিলেন আন্দোলনকারীরা। এরকম দেয়াল লিখন সেদিন পুরো ঢাকা শহরেই দেখা গেছে। মূলত 3টি স্লোগান ছিল: খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা এবং শেখ হাসিনা পদত্যাগ করো। শেখ হাসিনা ততক্ষণে গণভবনে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। বেশ কয়েকটি গোপন সূত্রের মাধ্যমে ফাঁস হওয়া খবরের ইঙ্গিত বড় কিছু একটা ঘটতে চলেছে। নিজের দলের লোকদের ব্যবহার করে আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তিনি আগের দিনটা সময় নিয়েছিলেন, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। আন্দোলন আরও ছড়িয়ে পড়ে, উভয় পক্ষে অনেক হতাহতের ঘটনা ঘটে। সেই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে এনে 5 আগস্ট ঘোষণা দিয়েছিলেন, আর তাতেই কাজ হলো। দুদিন আগেই অর্থাৎ 3 আগস্ট সেনাবাহিনীর কর্মকর্তাদের অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেছিলেন সশস্ত্র বাহিনী দেশের স্বার্থে জনগণের পাশে থাকবে। তাই 20 জুলাই থেকে মোতায়েন করা সেনা সদস্যরা দেশবাসীর উপর গুলি চালাবে না বলেও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই দিনই অর্থাৎ 3 আগস্ট সরকার পতনের দাবিতে সমর্থনকারীরা রাস্তায় নেমে এসেছিলেন। বোঝা গিয়েছিল গণ অভ্যুত্থান আসন্ন।
আর সবকিছুর চূড়ান্ত রূপ দেখা যায় 5 আগস্ট সকাল 10:30টার মধ্যে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডেকে পাঠান। তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছিলেন। শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে তাদের ব্যর্থতার জন্য ভর্ৎসনা করে বিক্ষোভকারীদের প্রতিরোধের নির্দেশ দেন, কিন্তু বাহিনী প্রধানরা রক্তপাত এড়াতে চান। তারা জানান, গুলি করলেও আরও হতাহতের ঘটনা ঘটবে, রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু তার বিনিময়ে গণভবন থেকে মানুষকে দূরে রাখার নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। তারা গোয়েন্দা প্রতিবেদনে তুলে ধরে প্রধানমন্ত্রীকে রাজধানীর প্রবেশপথে লাখ লাখ মানুষ অবস্থান করছেন বলে জানান। ইতোমধ্যে যাত্রাবাড়ির সাভার, আশুলিয়া, উত্তরায় অনেকে হত্যা করেছে পুলিশ। 5 আগস্ট সকালেই মৃতের সংখ্যা প্রায় 100-তে পৌঁছেছে। তখনও ডিএমপির কমান্ড সেন্টার চালু ছিল। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাজধানীতে প্রবেশ বন্ধ করতে মাঠ পর্যায়ে নির্দেশ পাঠাচ্ছিলেন, কিন্তু বৈঠকে তাদের শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীকে জানান, ঢাকার পতন সর্বোচ্চ 1-2 ঘন্টার ব্যাপার। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে শেখ হাসিনার সামনে তখন একটাই বিকল্প খোলা, পদত্যাগ। প্রথমবার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। অফিসারদের ধমক দিয়ে বলেন, তাদেরকে তিনি তুলে এনে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। এখন তারা সরকার ও রাষ্ট্রকে রক্ষা করতে পারছেন না। তার প্রতিক্রিয়ায় ব্যর্থ মনোরথ হয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা তার বোন শেখ রেহানার সঙ্গে গণভবনের একটি ভিন্ন কক্ষে কথা বলেন। রেহানা শেখ হাসিনার সঙ্গে কথা বললেও তখনও তাকে মানানো যায়নি। এরপর ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। তিনি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন, কিন্তু অবশেষে জয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন। শেখ হাসিনা এবার রাজি হলেন, তবে তিনি ধানমন্ডি 32 ও গোপালগঞ্জে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে চান। কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন এতে নতুন করে ঝামেলা তৈরি হবে। টুঙ্গিপাড়ায় পৌঁছার পর তিনি মনও পরিবর্তন করতে পারেন বলে তাদের আশঙ্কা ছিল, তাই তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এবার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইলেন। জয়ের ঘনিষ্ঠ বন্ধু তথ্য প্রতিমন্ত্রীকে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রস্তুত করতে বলা হয়। তিনি তার মোবাইল ফোনে সেটির খসড়া লিখেছিলেন, অথবা আগে থেকেই খসড়াটি তার সঙ্গে ছিল। কর্মকর্তারা ঢাকা ও শাহবাগের আশেপাশে ছাত্র জনতার অবস্থানের নতুন তথ্য দেন। তাদের হিসাব অনুযায়ী গণভবন থেকে বিক্ষোভকারীরা কেবল 45 মিনিটের দূরত্বে তখন, তাই বক্তৃতা রেকর্ড করার প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়। জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ শেখ হাসিনা আর দিতে পারেননি। শেখ হাসিনা এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যাটেলাইট ফোনে ফোন করে তাকে ভারত নিয়ে যাওয়ার জন্য একটি ফ্লাইট পাঠানোর অনুরোধ করেন। মোদী সঙ্গে সঙ্গে রাজি হন, কিন্তু দ্রুতই আবার ফোন করে মোদী জানান, কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া বিমান পাঠালে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। এটি তার প্রস্থানের উপরও প্রভাব পড়বে। শেষ পর্যন্ত তাড়াহুড়া করে ব্যাগ গোছাতে হলো। প্রথমে 4টি সুটকেস নিয়ে হেলিকপ্টারে, তারপর বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান দিয়ে ভারতের দিকে যাত্রা। হয়তো এর মধ্যেই শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনেরও সমাপ্তি টেনেছেন। তিনি দেশের সীমানা ছাড়ার পরপরই গণভবন ও আশেপাশের এলাকা থেকে সেনা প্রহরা প্রত্যাহার করা হয়। দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী সদ্য পদচ্যুত শেখ হাসিনা যখন ভারতের আকাশ সীমায়, ছাত্র জনতা তখন গণভবনে।